ওকে, দেখো তাহলে সমানতা দিয়ে শুরু করা যায়। ঠিক আছে, সমানতার কোশ্চেন সবসময় গদবাঁধাই হবে। গদবাঁধা বলতে তোমাদের একটা আণবিক সংকেত দিবে, ওইটার পোস্টমর্টেম করে কয়টা সমাণু বের করা সম্ভব সেটা বাইর করতে হবে। এই সমানতার কোশ্চেন সবসময় তাই হয়ে আসছে। তাহলে আপাতত আসো সমানতার প্রকার ভেদটা একবার চোখ বুলে আসি। এটা তো মনে হয় সবাই জানো যে সমানতা দুই প্রকার, একটা গাঠনিক সমানতা, একটা ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। ঠিক আছে, গাঠনিক সমানতাকে আমরা আবার 5 ভাগে ভাগ করতে পারি। চেইন সমানতা, অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, মেটামারিজম, টটোমারিজম। ত্রিমাত্রিক সমানতা দুই প্রকার, একটা সিস্ট্রান্স, আরেকটা হচ্ছে তোমার বাংলা করলে আলোক সমানতা। শুরু করার আগে সেটা হচ্ছে খেয়াল করো, গাঠনিক সমানতা মানে কি? গাঠনিক সমানতা মানে হচ্ছে দুইটা সমাণু, তাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। খেয়াল করো, গাঠনিক সমানতা যখন আমি বলতেছি তখন আমি বলতেছি গাঠনিক সংকেত হচ্ছে ভিন্ন। একই রকম ভাবে চেইন সমানতা মানে কি? দুইটা সমাণুর মধ্যে চেইন মানে দুইটা সমাণুর মধ্যে মেইন সিকোলে কার্বন পরমাণুর সংখ্যা ভিন্ন হবে, মানে চেইনে ভিন্নতা আসবে, সেটা হচ্ছে চেইন সমানতা। অবস্থান সমানতা মানে কি? কেউ একজন? কার্যকরী মূলকের ভিন্নতার কারণে। অবস্থানের চেঞ্জের জন্য। ভেরি গুড, থ্যাংক ইউ। স্পিকার অফ করো। তাহলে অবস্থান সমানতা মানে কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন হবে। আমরা অবস্থান নিয়ে মাথা ঘামাই শুধু কার্যকরী মূলক। কার্যকরী মূলক সমানতা মানে দুইটা সমাণুর মধ্যে কার্যকরী মূলকটাই আলাদা। ঠিক আছে, এটা হচ্ছে কার্যকরী মূলক সমানতা। আচ্ছা, মেটামারিজমটা আশা করি তোমাদের ভুলে যাওয়ার কথা না এত তাড়াতাড়ি, তোমরা তিনটারে কম বেশি কিছুটা হইলেও তো যোগ পড়ছো। মেটামারিজম আসলে অবস্থান সমানতার একটা স্পেশাল পোর্শন। একই রকম ভাবে টটোমারিজম হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ কার্যকরীমূলক সমানতা। মানে বেসিক্যালি গাঠনিক সমানতা তিনটা, চেইন, অবস্থান আর কার্যকরীমূলক। আর ত্রিমাত্রিক সমানতা তো জানো, জাস্ট আণবিক সংকেত গাঠনিক সংকেত একই কিন্তু অনুস্থিত ত্রিমাত্রিক গঠন ভিন্ন। এই দুইটা আপাতত না করলেও চলতেছে। আমাদের মেইন কাজ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে সমাণু বের করার নিয়মগুলো শিখতে হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। আর সিস্টান্স আর আলোক সমানতা মোটামুটি ইন্টারে যা পড়ছে তার চেয়ে বেশি কিছু লাগে না। আমি একটা ওভারভিউ দিয়ে দিলে আশা করি যা যা ভুলে গেছো মনে পড়ে যাবে। ওকে, এখন আসো তোমাদের প্রথম যে কাজটা হবে সমানতার ক্ষেত্রে সেটা হচ্ছে একটা চার্ট বা ছক মুখস্থ করা। এটা হচ্ছে প্রথম কাজ। স্ক্রিনে আসছে, একটু নিচে নামাতে হবে। আমি লেখা শেষ করি তারপর ব্রিফ করতেছি।
দেখো, তোমাদের প্রথম কাজ সমানতার এই ছকটা মুখস্থ করা, সবচেয়ে জরুরি যেটা। ফার্স্ট অফ অল তোমাকে আণবিক সংকেতটা দেখে কার্যকরীমূলক চিনতে হবে। এটার জন্যই ছকটা খুব কাজের একটা জিনিস, বুঝছো? কেমন দেখো, এর মধ্যে কিছু জিনিস তোমরা আগেই জানতা, যেমন হাইড্রোজেন যদি কার্বনের ডাবলের থেকে 2টা বেশি থাকে সেটা অ্যালকেন। অ্যালকেনের কোনো সমানু হয় না, মানে কোনো কার্যকরীমূলক সমানু হয় না আর কি। অনুরূপ ভাবে হাইড্রোজেন যদি কার্বনের ঠিক ডাবল হয়, এটা তোমরা আগেই জানতে, অ্যালকিন। কিন্তু একই সাথে তোমাকে এটা মাথায় রাখতে হবে, যে সংকেতে তুমি অ্যালকিন লিখতে পারো সেটাতে অবশ্যই অবশ্যই চাকরিক অ্যালকেন বানানো যাবে। অর্থাৎ সাইক্লো অ্যালকেন আর অ্যালকিন হচ্ছে পরস্পরের কার্যকরীমূলক সমান, বুঝছো? এভাবে তোমাদের এখানে প্রতিটা কার্যকরীমূলক সমাণু, মানে কার কোনটা কার্যকরীমূলক সমাণু, পুরা জিনিসটা এখানে চার্ট করে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে দেখো, অ্যালকাইন এর কার্যকরীমূলক সমাণু হচ্ছে সাইক্লো অ্যালকিন। একই রকম ভাবে যেটা দিয়ে তুমি অ্যালকাইন বানাইতে পারো, ডাই অ্যালকিন মানে আমি বুঝাচ্ছি 2টা দ্বিবন্ধন থাকে। তাহলে যে সংকেত দিয়ে অ্যালকাইন বানানো পসিবল সেটাতে ডাই অ্যালকিনও বানানো যেতে পারে। এই ছকটা যদি মাথায় রাখতে পারো তাহলে তোমার জন্য সমাণু বের করা অনেক ইজি হয়ে যাবে। আস্তে আস্তে আমরা একটা দুইটা উদাহরণ দেখবো, তাহলে হলো ক্লিয়ার হবে। আপাতত এটা স্ক্রিনে 30 সেকেন্ড রাখতেছি, একবার একটু মনে মনে পড়ে স্ক্রিনশট নিলে স্ক্রিনশট নাও। যদি এর মধ্যে পড়ে মাথায় নিয়ে নিতে পারো খুব ভালো। আচ্ছা, দুইটা জিনিস একটু বলে দিই। ইনল আর অ্যালডল, অ্যালডল তো মনে থাকার কথা, অ্যালডিহাইড আর অ্যালকোহল একসাথে থাকলে তাকে অ্যালডল বলে, এটা নামে একটা বিক্রিয়া ছিল অ্যালডল ঘনীভবন। আর ইনল হচ্ছে ইন আর অল একসাথে থাকলে তাকে আমরা ইনল বলি। ঠিক আছে? যেমন মানে ইন বলতে দ্বিবন্ধনের ইন আর অ্যালকোহলের অল। সো আর কোনোটা নিয়ে আশা করি তোমাদের কনফিউশন থাকার কথা না। 30 সেকেন্ড আমি রাখতেছি, এরপরে তোমরা এর মধ্যে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর একবার একটু জিনিসটা মাথার মধ্যে নিয়ে নেওয়ার চেষ্টা করো, তাহলে সমানগুলো পড়তে বা মনে রাখতে ইজি হবে অনেক। আশা করি দেখা হয়েছে, আমি এবার মুছলাম। হ্যাঁ, আচ্ছা, এই ছকটা ছাড়াও তোমাদের আরো কয়েকটা রুল একটু বলে রাখি। রুল ঠিক না, এগুলো হচ্ছে খেয়াল রাখবা। আমি আগে লেখা শেষ করি, তারপর আমি ব্রিফ করতেছি। প্রথমে মাথায় রাখবা, অ্যালকেন শুধুমাত্র চেইন সমানতা প্রদর্শন করে। অর্থাৎ অ্যালকেন যদি হয় তাহলে মাথায় রাখবে এই চেইন সমানতা ছাড়া অন্য কোনো সমানতা দেখাবে না। সো আদার্স গুলো নিয়ে তোমার এখানে মাথা ঘামানোর দরকার নেই। সেকেন্ড যে জিনিসটা মাথায় রাখবা, চেইন সমাণু যদি তুমি বানাইতে চাও তাহলে তোমার মিনিমাম 4টা কার্বন লাগবে। অর্থাৎ কোথাও যদি কার্বন 4-এর কম থাকে তাহলে বুঝবা ওই আণবিক সংকেতে কোনো চেইন সমাণু বানানো যাবে না। ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড যে জিনিসটা মাথায় রাখবা। 3 নাম্বার, অ্যাসিড ও অ্যালডিহাইড। অ্যাসিড বলতে আমি সব জায়গায় কার্বক্সিলিক অ্যাসিড বুঝাবো, বুঝছো? অত ডিটেলস লেখার সময়ও নেই, জায়গাও নেই।
অ্যাসিড আর অ্যালডিহাইডের বেলায় মাথায় রাখবা এরা অবস্থান সমানতা প্রদর্শন করে। একজন আমাকে বলতে পারবা অ্যাসিড আর অ্যালডিহাইড অবস্থান সমানতা শো করে না কেন? এরা দুইজন বেশি সক্রিয়। সক্রিয় বেশি তা না, মানে এদের কার্যকরী মূলক অর্থাৎ COOH আর CHO যেখানেই থাকুক ওইটাকে আমরা 1 নাম্বার কার্বন ধরি, সো ওদের অবস্থান সমাণু বলে কিছু হয় না। কারণ COOH CHO যেখানেই থাকবে ওই কার্বনটা দিয়ে আমি নাম্বারিং শুরু করব, এটা হচ্ছে ওদের অবস্থান সমানুতা না হওয়ার কারণ। মানে এদের বেলায় অবস্থান সমাণু নাই, মাথা কামানো যাবে না। নাম্বার 4 ইথার, এস্টার, কিটোন, 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যামিন, মেটামারিজম প্রদর্শন করে। এটা যখন আমরা মেটামারিজম পড়বো তখন আমি বুঝাই দিব আরেকবার। আপাতত এই কয়েকটা কার্যকরী মূলকের নাম মাথায় রাখবা যারা মেটামারিজম শো করতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের মোট ইস্যু হলো এই 4টা। সমাণু বের করার সময় এই 4টা পয়েন্ট একটু মাথায় রাখো। বেসিক্যালি 3টা, 4 নাম্বারটার কোনো কাজ নেই, এটা জাস্ট মেটামারিজমের জন্য। বেসিক্যালি 3টা পয়েন্ট একটু মাথায় রেখো। একটা হচ্ছে তোমার অ্যালকেনের বেলায় চেইন বাদে অন্য কোনো সমাণু হবে না। 2 নাম্বার হচ্ছে চেইন সমাণুর জন্য মিনিমাম 4টা কার্বন লাগে। ঠিক আছে, 4 কার্বনের নিচে হলে সেখানে কোনো চেইন সমাণু পাওয়া যাবে না। 3 নাম্বারের বেলায় হচ্ছে অ্যাসিড আর অ্যালডিহাইডের বেলায় মাথায় রাখবা তাদের ক্ষেত্রে অবস্থান সমাণু নিয়ে মাথা কামানোর দরকার নেই, ওদের কোনো অবস্থান সমাণু হবে না। আর 4 নাম্বারটা তো আমাদের মেটামারিজমের জন্য। ঠিক আছে, এটা তো একটু টাইম দিচ্ছি, একটু চোখ বুলায় নাও, তারপরে এখন আমরা সমাণু বের করা শুরু করতে পারি। ভাইয়া মেটামারিজম না দ্বিযোজী কার্যকারী মূলকের জন্য শুধু? দ্বিযোজী কার্যকরী মূলক কই পেলা? আচ্ছা, ওটা আমি যখন পড়াবো তখন কোশ্চেন করব। দ্বিযোজী তো না, জিনিসটা হচ্ছে তুমি যেটা বলতেছো 2টা হাত খালি, ওইটারে দ্বিযোজী বুঝাচ্ছ? এরকম ওয়ার্ড আমি কখনো ইউজ করিনি আর কি, দ্বিযোজী ওয়ার্ড। ভাই যখন পড়াই তখন স্যারের বইতে দেখছিলাম। ও আচ্ছা, উনি 2টা খালি হাতরে দ্বিযোজী বুঝাইছে, সে বুঝাইতেই পারে, এটা আলাদা ইস্যু। ওটা যখন পড়াবো তখন দেখে নিও, একটু পরেই দেখাবো, সমস্যা নেই। তাহলে মুছে দিই, হ্যাঁ, আসল কাজ শুরু করা দরকার। আমাদের বেসিক ডেভেলপিং যথেষ্ট বেশি। ওকে, তাহলে এখন আসো আমরা 1 বাই 1 এই সমাণু বের করা শিখি। শোনো, তিনটারও এই টাইপের 2-4টা কোশ্চেন আশা করি তোমরা করছো, নতুন কিছু হওয়ার কথা না। অ্যাডমিশনে এসেও মোটামুটি ওই একই প্যাটার্নই থাকে, একটা আণবিক সংকেত দিয়ে দেয়, দিয়ে বলে এটা দ্বারা সম্ভাব্য সমাণুগুলো নাম ও সংকেত বের কর। এখন জিনিসটা যদি এমসিকিউতে আসে, আমি তোমাদের প্রথম যে সাজেশনটা দিচ্ছি, এই জিনিসটা যদি এমসিকিউতে আসে, যদি তোমার মুখস্থ থাকে তো ভালো, তাহলে ওইটা মুখস্থ দাগাবা। আর যদি মুখস্থ না থাকে কোনো কষ্ট করার দরকার নেই, এটা বাইর করতে যাবা, একেবারে লাস্ট কোশ্চেন হিসেবে ওইটা রেখে দিবা, যদি পসিবল হয় করলাম, না হলে এই ধরনের সমাণুর সংখ্যা বের করার কোনো টেকনিক নাই, এটা ম্যানুয়ালি
করে করে দেখতে হয় যে একটা আণবিক সংকেত দিয়ে কয়টা সমাণু বের করা সম্ভব। আগেই বলে দিচ্ছি, আমরা যে কাজটা করি এমসিকিউ এর জন্য কয়েকটা আণবিক সংকেতের সমাণু সংখ্যা মুখস্থ করাই দিই, সচরাচর 5টা 6টা থেকে ঘুরে ফিরে আসে। যদি ওর মধ্যে আসে তো ভালো, ওর বাইরে আসলে ওটা পরীক্ষার হলে শেষে চিন্তা করবা। রিটার্ন আসলে তো কোনো প্রবলেম নেই, রিটার্ন আসলে আস্তে আস্তে একটু ক্যালকুলেটিভ হইলে আস্তে সবগুলো সমানই ঠিকঠাক বের করা পসিবল। আচ্ছা, আমি একটা একটা করে দেখাই, তারপরে তোমাদের দিয়ে বাকিটা করাই নি। ওপেন কোশ্চেন, যে কেউ আগে বলো, আণবিক সংকেত দেখে কি বোঝা যাচ্ছে, এটা কার্যকরীমূলক কি হবে? ওএইচ অথবা ইথার। বল অথবা ইথার, তাই তো? এটা তো সবার কাছে ক্লিয়ার। তাহলে আগে তোমরা এর থেকে যে কয়টা সমাণু পসিবল খালি বের করে আমাকে খালি বলো এই কয়টা সমাণু বাইর হয়েছে, এতটুকু বললেই চলবে। তারপরে আমি করতেছি, তারপর আমি তোমাদের একটু টেকনিক গুলো বলে দিই, তোমরা একটু ট্রাই করে দেখো। কার্যকরীমূলক তো বুঝেই গেছো, এটাতে অ্যালকোহল হবে অথবা ইথার হবে। এখন দেখো মোট কয়টা সমাণু এই আণবিক সংকেত দ্বারা পসিবল, যার সংখ্যাটা আমাকে বলবা, অন্য কিছু বলার দরকার, যে এই কয়টা সমাণু হয়েছে। তিনটা দাদা। ভেরি গুড, তিনটা, তাই তো? ওকে, তিনটাই হবে, আর বেশি হবে না। তাহলে আমি আপাতত এবার তাহলে শুরু করি। শোনো, ফার্স্ট অফ অল আমাদের যে চার্ট কি বলতেছে, আণবিক সংকেত যেটা হাইড্রোজেন কার্বনের ডাবলের থেকে 2টা বেশি এবং অক্সিজেন আছে, তার মানে এটা কার্যকরীমূলক হচ্ছে অ্যালকোহল অথবা ইথার। তাহলে তুমি ফার্স্টে অ্যালকোহল দিয়ে শুরু করো। যাদের সংকেত লিখতে খুব প্রবলেম হয় এই ধরনের সমাণুতে, তাদের জন্য আমার যেটা সাজেশন, ফার্স্টে কার্বন বসাবা। এই যে আমি যেমন করে কার্বন বসাইছি এভাবে কার্বন বসাবা, দেন কার্যকরীমূলকটা বসাবা। আমার মুখস্থ যে এটাতে অ্যালকোহল হবে, সো আমি ওই চাকে বসাই নিলাম। এরপর হাত দেখে হাইড্রোজেনটা বসাই দিলাম। এখানে কার্বনের একটা হাত, হাইড্রোজেন 3টা। এখানে কার্বনের 2টা হাত, হাইড্রোজেন 2টা, মানে কার্বনের হাত তো জানোই মোট 4টা হইতে হবে। এখানেও কার্বনের 2টা হাত, হাইড্রোজেন 2টা, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে প্রোপানল, একটা সমাণু পাইলাম। সেকেন্ড একটা কথা, বিশেষ করে রিটার্নের জন্য, তোমরা যদি সমাণু লিখে নিচে নাম না লেখো তাইলে সচরাচর এটাকে সমাণু কাউন্ট করা হয় না, বুঝতে পারছো? আরো একটা কারণ, সমাণু লিখে যদি নিচে নাম লিখো তাহলে একই সমাণু দুইবার লেখার চান্সটা থাকে না। মানে অনেক সময় যেটা হয়, আমরা ভুল করে একই সংকেত দেখা যায় দুইবার লিখে ফেলছি, কিন্তু এটা নামকরণ করতে গেলে ভুলটা ধরা পড়ে। এই কারণে সমাণুটা লেখার পর অবশ্যই নাম লিখবা। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আইইউপ্যাক হইতে হবে এমন কোনো কথা নেই। তোমার হঠাৎ মাথায় আইইউপ্যাক নাম আসতেছে না বা মিলাইতে পারতেছে না, যে কোনো নাম যেটা সাথে সাথে মনে পড়ে ওই নাম দিলেও হবে, জাস্ট নামটা লিখবে, এটা ফার্স্ট অফ অল। আর আইইউপ্যাকের নিয়ম তো আশা করি একবার রিভিশন দিলেই মনে পড়ে যাবে। এরপরে যে কাজটা দেখো, এটা তো অ্যালকোহলের অবস্থান সমাণু হয়, ঠিক আছে? তাইলে ওইচ আগে 1 নম্বরে আছে, এরপর ওইচটাকে 2 নম্বরে নিয়ে আসো। সবসময় যে কাজটা করবা, একটা জিনিস মাথায় রাখবা, কোন একটা সমাণু লেখার পর সাথে সাথে তার অবস্থান সমাণুগুলো বাইর করে ফেলে। সাথে সাথে কোন একটা সমাণু লেখার পর সাথে সাথে তার অবস্থান সমাণুগুলো বাইর করে ফেলে, এতে ফাস্ট হয় এবং এতে আমাদের হিসাব করাটা তাড়াতাড়ি হয়। একটু বড় সড়ো দিলে তখন আরো জিনিসটা সহজে ধরতে পারবা। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, এর কি চেইন সমাণু হবে? না না দাদা। দাদা। কারণ 4টা কার্বন নেই। কার্বন 3টা, তাই তো? তাহলে চেইন নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাহলে দেখো, ওইচ 1 এ ছিল, ওইচকে 2 এ নিচ্ছি, আবার ওইচকে 1 ঘর সরাইলে সে তো আলটিমেটলি 1 চলে আসবে। সো আমার এখান থেকে আর কোনো অ্যালকোহল বানানো পসিবল না। তাহলে অ্যালকোহল বানানো শেষ, এরপর ইথার বানানো শুরু। একটা মাত্র ইথার পসিবল, এইটা। এটার আইইউপ্যাক হচ্ছে মিথক্সি ইথেন, আর জেনারেল বা সাধারণ পদ্ধতি ট্রিভিয়াল মেথডের নাম হচ্ছে ইথাইল মিথাইল ইথার। তোমার যেটা মনে আসে, সে মিথক্সি ইথার মনে আসতেছে না, ইথাইল মিথাইল ইথারটা মনে আছে, ওইটাই লেখো, কোনো সমস্যা নেই। একটা আইইউপ্যাকে লেখো, একটা সাধারণ নিয়মে লেখো, তাতেও কোনো প্রবলেম নেই, জাস্ট নামটা লিখলেই হলো। তাহলে C3H4O দিয়ে আমাদের পসিবল সমাণু ছিল 3টা আমরা বাইর করছি। এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বল। আগেই বলে দিচ্ছি, আণবিক সংখ্যা থেকে সমাণু কয়টা হবে এটা বোঝার কোনো সিস্টেম নাই, ওই কোশ্চেনটা করবা না। এমনি সমাণু বের করার টেকনিক এগুলো মিলে কোনো কোশ্চেন।
নাই, তাই তো? ওকে, কারো একটু রাখি স্ক্রিনে, স্ক্রিনশট নাও যদি কারো তোলা বাকি থাকে বা খাতায় যদি কেউ লিখতে থাকো। বুঝলাম, হ্যাঁ। বলো এটার কার্যকরী মূলক কি? অ্যালকোহল ইথারই তো হবে। সেমই আছে, তাই তো? তাহলে ফার্স্ট অফ অল এটা একটু বড় হবে, বড় বলতে সমানু অনেকগুলো হবে। প্রথম কাজ যেটা করবা তোমরা, ফার্স্ট অফ অল এটা দিয়ে পসিবল অ্যালকোহল গুলো বাইর করবা। আগে অ্যালকোহল তারপর ইথার, ঠিক আছে? তাহলে আগে এটা দিয়ে অ্যালকোহল গুলো বাইর করো আগের মতো। কয়টা অ্যালকোহল বের হয়েছে সংখ্যাটা বললে তারপরে আমি ইথার বের করার দিব, ঠিক আছে? তাহলে এটা দিয়ে পসিবল অ্যালকোহল গুলো আগে বের করে। অ্যালকোহল কি 4টা? 4টা বের হয়েছে, তাই তো? ভেরি গুড, 4টাই হবে। 4টা। ওকে, ঠিক আছে, তাহলে এবার ইথার বানানো শুরু করো। অ্যালকোহল 4টা বের হয়েছে, যদি কারো কম বেশি থাকে ওইটা আমি মিলাই দিব না, অ্যালকোহল 4টাই হবে। ইথার বানানো শুরু করো। দাদা 3টা আসে? ভেরি গুড, 3টা বানায় ফেলছো, ঠিক আছে, আর হবে না। তাহলে মোট সমাণু কয়টা হলো? অ্যালকোহল 4টা, ইথার 3টা, 7টা, তাই তো? 7টাই হবে। ওকে, এবার আমি দেখাচ্ছি, যার যতটুকু হয়েছে সমস্যা নেই, আমি করতেছি, আমার সাথে মিলাই নাও। এটা কিন্তু বুয়েট কোশ্চেন, 2016-তে আসছিল আমার যতদূর মনে পড়ে। তবে ওইখানে উল্লেখ করা ছিল যে C4H10O দ্বারা সম্ভাব্য অ্যালকোহল গুলি নাম ও সংকেত লিখো। শুধু অ্যালকোহল ওরা উল্লেখ করে দিছিল, মানে 4টা সমাণুতে প্রত্যেকটা 5 ছিল না, টোটাল 10 ছিল মনে নেই, মানে মোটা কথা শুধু অ্যালকোহল মেনশন করে দিছিল, এইটুকু মনে আছে। তো ওরা এইভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা দেখছি, ওরা বেশ বড় সড়ো সমানুই দেয়, কিন্তু স্পেসিফাই করে দেয় যে অমুকের শুধু চেইন সমানুগুলো বের করো, বা অমুকের শুধু অবস্থানগুলো বের করো, বা শুধু অমুক কার্যকরীমূলক দিয়ে যে কয়টা সমানু এটা বের করো, বা শুধুমাত্র চাকরিক গুলো বের করো। ওরা এই ধরনের কাজটা প্রচুর করে। তোমরা কোশ্চেন ব্যাংক যদি করতে বসো তাহলে দেখবা সমানু রিলেটেড ওদের কোশ্চেন গুলো এরকমই হয়। এমসিকিউ ক্ষেত্রে এই জিনিসটা অনেকে ফলো করে যে সচরাচর 2টা 3টা বা 4টা এর বেশি সমানু কেউ চায় না, বাট তোমার রুল গুলা বা টেকনিক গুলা বা নিয়মগুলা ঠিকঠাক মতো জানো কিনা এটা চেক করাই বেশি। তো এখন আসো, এটা করলে মোটামুটি সমানু রিলেটেড তোমাদের যাবতীয় যত প্রবলেম আছে এইটা দিয়ে আমরা সলভ করে ফেলতে পারবো, মানে এইটার ভিতরে মোটামুটি সবগুলো রুল ইনক্লুড হয়ে যাবে। আচ্ছা, তাহলে আগের মতো, হ্যাঁ, যেহেতু আমি বুঝতে পারতেছি অ্যালকোহল, তাহলে আমি আগে বিউটানলটা লিখে ফেলি। 4টা কার্বন দিয়ে আগে একটা ওইস দিয়ে নাও। যাদের জন্য সমানু লিখতে খুব প্রবলেম হয় তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সলিউশন। আগে কার্বন গুলা দিয়ে একটা ওইস দিয়ে নিবা, তাহলে বিউটানল হয়ে গেল। এরপরে বিউটানল বানানোর পরে পরের যে কাজটা করবা, আগে অবস্থান সমান,
তাহলে অবস্থান সমাণু হইলেও তোমার কার্বন 4টাই থাকবে, OH একের জায়গায় 2 এ চলে আসবে। একটু হাইড্রোজেনটা হিসাব করে দিও, যেমন এখানে হাইড্রোজেন একটা, মাঝের যে কার্বনটা, এখানে হাইড্রোজেন একটা, স্ক্রিনের বাইরে গেছে একটু গেছে। তাহলে এটা হচ্ছে আমার বিউটানল 2 বা বিউটেন 2 অল। আমি আপাতত সবগুলো নাম লিখতেছি না, যে কয়টা একটু জায়গা কম তো এখানে সব ধরাইতে গেলে সব নাম লেখা যাবে। তাহলে প্রথমে দেখো, আমি ফার্স্টে কি আণবিক সংকেত থেকে আমার সাথে সাথে মাথায় ক্লিক করা লাগবে, এটা আমার অ্যালকোহল। চারটা মুখস্থ থাকলে এটা তুমি দেখেই বুঝবা। তাহলে অ্যালকোহল হওয়ার পর তুমি ফার্স্টে বিউটানল লিখে ফেলো, দেন ওইটার অবস্থান চেঞ্জ করতে থাকো। ওইচ একে আছে, ওইচকে 2 এ নাও। এবার তুমি দেখো ওইচকে যদি আমি আরো এক ঘর পায়ে সরাই, আলটিমেট সে ওইচ 2 এই থাকবে, মানে এর আর কোনো অবস্থান সমাণু হয় না। ওকে, তাহলে আমার অবস্থান সমাণু বানানো শেষ। এখন যে জিনিসটা মাথায় নিবা সেটা হচ্ছে 4 কার্বন, যেহেতু আমার রুল বলে এটা চেইন সমাণু হবে, কারণ চেইন সমাণুতা শুরু হয় 4 কার্বন থেকে। সবারই যে 4 কার্বন থাকলে চেইন সমাণু হয় এমন না, যেমন কিটনের 4 কার্বনেও চেইন হয় না, তার মিনিমাম 5 কার্বন লাগে। বাট ম্যাক্সিমাম কার্যকরী মূলকে দেখবা যে কার্বন যদি 4টা থাকে তাহলে এটা চেইন সমাণু হবে। এখন আসো চেইন বানানো তোমাদের রুলটা দেখি। আগে ইচ্ছা মতো বানাইতে যাবে না, এতে প্রচুর টাইম ওয়েস্ট হয়। সিস্টেমটা দেখো, যে কোনো চেইন বানানোর ক্ষেত্রে তুমি আগে মাদারের দিকে তাকাবা, মানে মেইন যে সিকলটা বা যেটা দিয়ে আমরা শুরু করি, এই যোগটার দিকে তাকাও আগে। এখানে আমার মোট কার্বন আছে 4টা। তুমি যে কাজটা করবা, এখান থেকে একটা কার্বন কমাই দিবা আর সব ঠিক রাখবে। অর্থাৎ দেখো আমি 4টা কার্বন থেকে কার্বন করে দিছি 3টা, ওইচের জায়গায় রাখছি। দেন যে কার্বনটা কমাই দিলা, ওই কার্বনটা কি হবে, মাঝের কার্বনে CH3 হিসাবে বসবে। এটা আমার মাঝের কার্বন, মাঝের কার্বনে CH3 হিসাবে বসবে। এখন বাকি হাতগুলো ফিল আপ করে দাও। যদি এটা না বুঝতে পারো, আমি সেম কাজটা এখানে করি, এবার আশা করি ধরতে পারবা। একই রকম দেখো, এখানে আমার কার্বন ছিল 4টা, এখানে আমি কার্বন কমায় 3টা করে দিই, কিন্তু ওইটার পজিশন আমি ঠিক রাখবো। অর্থাৎ ওই ছিল আমার 2 নাম্বার, আমার নতুন সমানুতে ওই 2 নাম্বারেই থাকবে। এরপর আমি কি বলছি, মাঝের কার্বনে একটা CH3 নিয়ে আসবো, যেহেতু আমি একটা কার্বন কমাই দিচ্ছি। মাঝের কার্বনে উপরে আর জায়গা নেই, তাহলে CH3 নিচে দিতে হবে। এরপর বাকি যে হাইড্রোজেন গুলো, কার্বন গুলো আছে, এখানে হাইড্রোজেন দিয়ে দিতে পারো। এখানে কার্বনের 4টা হাত হয়ে গেছে, এখানে কোনো হাইড্রোজেন বসবে না। সুবিধাটা কি হলো দেখো, এই নিচেরটা আসলে আমি এইটার চেইন সমাণু বানাইছি, আর এই নিচেরটা আমি এইটার চেইন সমাণু বানাইছি। ঠিক আছে, এটা হচ্ছে এইটার চেইন সমাণু, এটা হচ্ছে এইটার চেইন সমাণু। এখন আমরা আসলে মিলাই, পাশাপাশি এই দুইটা হচ্ছে অবস্থান সমাণু। দেখো এইটা এবং এইটা, আমার আঙ্গুলটা নোটিস করো, এইটা এবং এইটা এরা অবস্থান সমাণু। আবার নিচের দুইটা দেখো, এইটা এবং এইটা এরা অবস্থান সমাণু। উপর নিচে দেখো এরা পরস্পর চেইন সমান। চেইন সমাণু বুঝলাম কি করে, কার্যকরী মূলকের অবস্থান একই কিন্তু প্রধান চেইনে কার্বন সংখ্যা ভিন্ন। উপরে নিচে এরা হচ্ছে দেখো পরস্পর চেইন সমান। আর কোনাকুনি এরা দেখো চেইন অবস্থান 2 ধরনেরই সমান। দ্যাটস ওয়াই এই C4H10 দিয়ে আমার আর কোনো সমাণু বানানো পসিবল না। তার কারণ প্রথমে আমি অবস্থান চেঞ্জ করছি, দেন প্রতিটা অবস্থানের জন্য আমি চেইন বাইর করছি। চেইন আর অবস্থান চেঞ্জ করা ছাড়া তো একই কার্যকরী মূলকে আমি আর কোনোভাবে সমাণু বের করতে পারি না। সো আমি মোটামুটি শিওর যে C4H10 দিয়ে আমার পসিবল অ্যালকোহল এই 4টাই। ক্লিয়ার সবার কাছে? কোনো কোশ্চেন থাকলে বলো, এইটুকুর। ওকে, নেক্সট আসো, ইথার বানানো যায়। খেয়াল করো, কার্বন আছে তোমার 4টা, তাহলে তোমার কম্বিনেশন হবে 2-2 অর 3-1। মানে বলতে চাচ্ছি ইথারের সংকেত তো জানোই, ও এর 2 সাইডে 2টা করে কার্বন দিতে পারো, অথবা ও এর এক সাইডে একটা আর এক সাইডে 3টা কার্বন দিতে পারো। এই হচ্ছে আমার 2টা পসিবল ইথার। কিন্তু যেহেতু এখানে 4 কার্বন আছে, মাথায় রাখবা এরও তো চেইন সমাণু হবে। এখন ইথারের চেইন সমাণুটা খুব ইন্টারেস্টিং। ইথারের চেইন সমাণুটা হচ্ছে পুরো OCH3টাকে ধরে তুমি টোটালি মাঝে নিয়ে যাও। ঠিক আছে, এটা হচ্ছে ইথারের চেইন সমাণু, মানে পুরো OCH3টাকে ধরে মাঝে নিয়ে যাও। তাহলে এখানে আমরা আরেকটা সমাণু পাইলাম। ওকে, একটা একটা করে এবার আসি।
লাস্টে আমার আঙ্গুলটা যেখানে, অর্থাৎ লাস্টে ইথারটা বাইর করলাম, এটার নাম কেউ একজন বলো তো? আইইউপ্যাকে, আইইউপ্যাকে বলবা। যে কেউ? 2-মিথাইল মিথক্সি ইথেন। হুম, এত জটিল কিছু না। দেখো তোমার মেইন চেইনে কার্বন কয়টা? 3টা না? আর মিথক্সিটা হচ্ছে 2 নাম্বার কার্বনে, তাহলে এটার নাম সিম্পল 2-মিথক্সি প্রোপেন। এতটুকু। উপরের দুইটা পারবা, উপরের দুইটা জিজ্ঞাসা করলাম না। আরেকটা নাম, আঙ্গুলটা যেখানে, এই অ্যালকোহলটার নাম বলো তো? 2-মিথাইল প্রোপানল 2। 2-মিথাইল প্রোপানল 2 বা 2-মিথাইল প্রোপেন 2 ফাইন। ছোটখাটো নামকরণ গুলো করতে করতে করলে, মানে নিয়মগুলো নামকরণের ক্ষেত্রে হচ্ছে জাস্ট নিয়মগুলো মনে থাকলেই চলবে, নামকরণে অত ডিটেলস জ্ঞান দরকার নেই। আর বাকিটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। নামকরণে এই কারণে আমি অত টাইম দিতে চাচ্ছি না, কারণ অন্যান্য কিছু করতে করতে আমাদের নামকরণ হয়ে যাবে। আচ্ছা, এখন আসো ইম্পর্টেন্ট যে জিনিসটা, এর মোট সমাণু 60টা। এখন আমি তো তোমাদের কোশ্চেনের নমুনা বললামই, 60টা সমাণু ওরা বাইর করতে বলে না, ওরা স্পেসিফিক ভাবে উল্লেখ করে দেয় এটা শুধু অ্যালকোহল বের করো, না হলে ইথার বের করো। বাট আমাদের নিয়মের মধ্যে থাকলে যে কয়টা বের করতে বলো একটা প্রবলেম হবে না, ঠিক আছে? এখন যে জিনিসটা আমাদের বোঝার সময় আসছে, এই যে 3টা আমাদের সমাণু বের হয়েছে, এদেরকে আমরা বলি পরস্পরের মেটামার। তোমাদের এই ফাঁকে আমি একটু মেটামারটা মনে করাই দিই। মেটামার জিনিসটা কি ছিল? মেটামার জিনিসটা হচ্ছে এই, তোমার কার্যকরী মূলক থাকবে মাঝখানে আর দুই সাইডে থাকবে অ্যালকাইল মূলক। এই স্ট্রাকচারটা যারা ফলো করে তারা হচ্ছে পরস্পরের মেটামার, ঠিক আছে? এখন এরকম স্ট্রাকচার আমাদের কার কার আছে? আচ্ছা, সমাণু গুলো যদি কারো তোলা বাকি থাকে একটু তাড়াতাড়ি তুলে ফেলা, আমি একটু ঘষা মাজা করবো। আমার মোট সমাণু তাহলে এখান থেকে বের হলো 7টা, ঠিক আছে? আর যদি টেকনিক গুলো ধরতে পারো তাহলে আস্তে আস্তে এগুলো এগুলো একটু একটু করে প্র্যাকটিস করতে করতে অভ্যাস হবে। রাতারাতি করার দরকার নেই, মানে এখন আটকাইলে আটকাও, কোনো সমস্যা নেই। বাট এটাও মনে রাখো, প্র্যাকটিস করলে একটা সময় যে এটা ফর্মে আসবে, এগুলো আসতে বাধ্য। এগুলো কোনো পিএইচডি সায়েন্স না যে খুব কমপ্লিকেটেড কিছু হবে। ওকে, বুঝি। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে এই ফাঁকে আমরা একটু মেটামারিজমটা বুঝে আসি। খেয়াল করুন, এই স্ট্রাকচারটা যাদের আছে তাদের অবস্থান সমাণুগুলোকে আমরা বলি হচ্ছে মেটামার। যেমন দেখো, সংজ্ঞাটাই ছিল এরকম, কার্যকরী মূলকের উভয় পার্শ্বে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে বিশেষ প্রকৃতির অবস্থান সমানতার সৃষ্টি হয়। তাহলে এই যে দেখো কার্যকরী মূলক, এর উভয় পাশে দুইটা আর আছে, মানে কার্বন আছে। তো এখানে কার্যকরী মূলকের দুই পাশে কার্বন আছে দুইটা দুইটা করে, এখানে কার্যকরী মূলকের দুই পাশে কার্বন একটা, 3টা হয়ে গেল। দ্যাটস ওয়াই এরা পরস্পরের মেটামার। ওকে, এখন তাহলে আমাদের খুঁজে বের করতে হবে এই স্ট্রাকচার নিয়ে আমাদের কোন কোন কার্যকরী মূলক আছে যাদের স্ট্রাকচারটা এমন। এই এক্স কিন্তু হ্যালোজেন না, এটা আমি কার্যকরী মূলক বোঝাচ্ছি, যে মাঝে কার্যকরী মূলক থাকবে আর দুই সাইডে আর থাকবে। খেয়াল করো, কিটোনের বেলায় হয় আর ও আর, সরি ইথারের বেলায় হয়, কিটোনের বেলায় হয় আর সিও আর, এস্টারের বেলায়ও হয় আর সি ডাবল ও আর। এই তিনটা হচ্ছে কমন, যে দেখলেই বোঝা যায় যে এদের মেটামার হবে। মানে এই যে 3টা কার্যকরী মূলক, এদের অবস্থান সমাণুগুলোকে আমরা মেটামার বলতে পারি। প্লাস একটু এখানে দেখো, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে এইটা CHOH। এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক, যেটা আমি এখানে বক্স করছি। এরও দেখো তো দুই সাইডে আর না, এই বক্সটার এই পাশে 2টা কার্বন, এই পাশে একটা কার্বন, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল আমার এই মেটামরিজম দেখাবে। তাহলে এই 3টার বাইরে আমার 2 ডিগ্রি অ্যালকোহল আর 2 ডিগ্রি অ্যামিন, মোটামুটি তোমাদের চেনা পরিচিত জগতের মধ্যে এই 5টা মেটামরিজম দেখাবে। তো সচরাচর এগুলো এমসিকিউ তে আসে, যে নিচের কোনটা মেটামারিজম শো করে অথবা নিচের সমাণুর মধ্যে কোনগুলি মেটামার, এগুলো আইডেন্টিফাই করে। জাস্ট একটু বেসিক থাকলেই হয়, ঠিক আছে? তাহলে কি বোঝা গেল মেটামার? মেটামার নিয়ে আর কিছু বলতে হলে বল, জাস্ট এইটুকু মনে রাখলেই পারবা যে কোনগুলো সচরাচর আমাদের মেটামারিজম দেখায়। মেটামারিজম জিনিসটা কি এটা একটু আইডিয়া থাকবে, এতটুকু।
ভাইয়া 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে মানে কার্বন সহ এটাকে দ্বিযোজী বলা হচ্ছে এমন কিছু? হুম, CHOH এই টোটালটা হচ্ছে কার্যকরী মূলক। যেটুকু আমি বক্স করছি টোটালটা কার্যকরী মূলক, এই পুরো বক্সটা, বুঝছো? এই যে ইন জেনারেল দেখলে এরকম CHOH কার্যকরী মূলক, আর এই দুইটা হাত, তোমার ভাষায় এই দুইটা হচ্ছে তোমার দ্বিযোজী। যদিও আমি দ্বিযোজী অর্থটা ইউজ করি না, আমি হাত ইউজ করি সবসময়। দাদা ওইটা আলফা হাইড্রোজেন যুক্ত কার্যকরী মূলক কত বলা যায়? হ্যাঁ বলা যায়, কিন্তু আলফা হাইড্রোজেন কার্যকরী মূলক সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, বুঝতে পারছো? যেমন অ্যালডিহাইড অ্যাসিডের বেলায় এগুলো ইউজ হয় না, এই কারণে স্পেসিফিক ভাবে অ্যালকোহল আর অ্যামিনের কথাই বলে দিলাম। মানে মেইন কথা তোমার জানা পরিচিত জগতের মধ্যে এই পাঁচটা, এরাই মেটামার দেখাবে। এর বাইরেও আরো কিছু যে নাই তা না, বাট ওগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, অত ডেপথ লেভেলে কেউ কোশ্চেন করতে যায় না সাধারণত, দরকার। ক্লিয়ার হয়েছে? ওকে, ফাইন, থ্যাংক ইউ। এবার আসো, তাহলে আমাদের মোটামুটি একটা বেসিক তার করাইলাম, টেকনিক শিখাইলাম। এবার তোমাদের হাতে ছেড়ে দিই। তোমাদের একটা সংকেত দিয়ে দিচ্ছি, যার যে কয়টা মন চায় সমাণু বের করতে থাকবে। আমার ধারণা এর যে কয়টা সমাণু পসিবল, এক সিটিং এ এটা বের করা মানে মাথা থেকে বের করা টাফ। গুগল সার্চ দিয়ে বের হইতে পারে, সেটা আলাদা ইস্যু, বাট মাথা থেকে এর সমাণুগুলো এক সিটিং এ বের করা টাফ হবে। স্টার্ট করো, যে কয়টা বের হয় বলো, আমি লাস্টে এটা দেখাবো। আপাতত তোমাদের যে কয়টা সমাণু বের করতে পারো সব কয়টা বের করার ট্রাই করতে পারো। তিনটা দাদা? কয়টা বের হইলো সাহেব? তিনটা দাদা। তোমাদের কারো আইডিয়া আছে এটার মোট সমাণু কয়টা? একটা সংখ্যা হবে বলো। দাদা। আর কেউ কোনো চান্স নিতে চাও? 4 নম্বরে আছি, এখনো চলছে। ওকে, চালো, আর একটু টাইম নাও, সমস্যা নেই, অত তাড়াহুড়া। একটা চাইলে একটা হাঞ্চ করতে পারো, হাঞ্চ মানে তো বুঝো, আন্দাজের উপর একটা বলতে পারো যে এর এই কয়টা সমাণু হলো। 12। গুগল করে বললা? না, একেবারে আন্দাজে। তাহলে ঠিক আছে, কাছাকাছি গেছিল 11টা। ওকে, যা যে কয়টা হয়েছে কোনো প্রবলেম নেই। এখন এটা তোমার কোন কয়টা সমান হবে ওইটা নিয়ে আপাতত আমরা মাথা ঘামাচ্ছি না। জাস্ট তোমাদের এই কারণে আমি বললাম, ওই যে আণবিক সংকেত দেখে তোমরা অনেকে সমাণু বের করার একটা অপচেষ্টা চালাও, ওইটা যাতে না চালাও সেটার জন্য। ওইটা অ্যাকচুয়ালি টাইম ওয়েস্ট, ওইটা আগের থেকে জানা না থাকলে পসিবল না, ঠিক আছে? মুখস্থ কি এই কারণে আমরা কিছু সমাণু মুখস্থ করাই দিই তোমাদের, ওইটা আমিও দিব, একটা চার্ট করে দিব যে এই কয়টা সমাণু মুখস্থ রাখ এমসিকিউ এর জন্য। আর রিটেনের জন্য তোমরা জাস্ট ছকটা ফলো করে টেকনিক্যালি আগাবা। রিটেনের জন্য তোমার সমাণু একটা দুইটা কম বের হলেও কোনো সমস্যা নেই, তাতে তো আর কেউ মার্ক 1-2 মার্ক কাটা যাচ্ছে, কেউ তো আর নেগেটিভ মার্কিং করতে আসতেছে। আচ্ছা,
ফার্স্ট অফ অল আণবিক সংকেত দেখে বলো এর কার্যকরীমূলক কি কি হবে? অ্যালডিহাইড, কিটোন, ইনল। ইনল। আচ্ছা, ইনলের মধ্যে অ্যালকোহল আছে। অ্যালকোহল মানে ওইটার ইথারও হইতে পারে, বুঝছো? ওইটা আমি তোমাদের ছকে বলি নাই, বললে একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। তো মানে কার্যকরীমূলক অ্যালডিহাইড হইতে পারে, কিটোন হইতে পারে, ইনল হইতে পারে। ইনল বলতে অ্যালকোহল রিলেটেড যা যা আছে, তার মানে ইথারও হইতে পারে। ওকে, আচ্ছা আপাতত আমরা অ্যালডিহাইড দিয়ে শুরু করি। প্রোপানল, এবং এটাতে আর কোনো অ্যালডিহাইড হবে না। অ্যালডিহাইডের অবস্থান সমানও হয় না, 3 কার্বন দিয়ে চেইন হয় না। সো প্রোপানল ছাড়া এখানে আর কোনো অ্যালডিহাইড হবে না। দেন আসো প্রোপানন, কিটোন। একই কথা কিটোনের জন্য প্রযোজ্য। কিটোনের অবস্থান চেইন 3 কার্বন দিয়ে পসিবল না, সো এটা আর কোনো কিটোন হবে না। কিন্তু তোমাদের এখন যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টটোমারিজম। টটোমারিজম জিনিসটা কি ছিল আরেক দফা তোমাদের একটু মনে করাই দিই। যদি কিটোন হয়, যখন কিটোন হবে তখন সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবা, কিটোন হলে তার রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন হয়। রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন কি? এই ডাবল বন্ডটা চলে যাবে এই দুই কার্বনের মাঝে, আর এই এইচটা চলে আসতেছে এখানে। খেয়াল করো, এই ডাবল বন্ডটা চলে গেল এই দুই কার্বনের মাঝে, আর একই সময় এই এইচটা চলে আসছে অক্সিজেনের সাথে। ওকে, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে টটোমারিজম, বাংলায় গতিশীল কার্যকরীমূলক সমানুতা। বেসিক্যালি টটোমারিজম একটা পুনর্বিন্যাস বিক্রিয়া, নাথিং এলস। ঠিক আছে, একটা সেকেন্ড। যেটা বলছিলাম, বেসিক্যালি টটোমারিজমটা হচ্ছে একটা পুনর্বিন্যাস বিক্রিয়া। ঠিক আছে, কি হয়, একটা কার্যকরী মূলক সম্পূর্ণ নতুন একটা কার্যকরী মূলকে পরিণত হচ্ছে। তো এই টটোমারিজমটা তোমার দেখা যায় হচ্ছে কিটোনে আর এস্টারে, আরো কয়েকটাতে দেখা যায়, বাট তোমাদের এই দুইটা মাথায় রাখলে চলবে। সো যদি কখনো কিটোন হয় তাহলে সবসময় মাথায় রাখবা ওইটাতে আমার একটা ইনলও পসিবল। ঠিক আছে, আচ্ছা আমার এই সমানুটা বের করতে দেওয়ার মেইন উদ্দেশ্য ছিল তোমাদের একবার টটোমারিজমটা মনে করা। ঠিক আছে, এখন এর সমানুতা আমি বললামই 11টা হবে। কিভাবে এর সমানু বাড়বে আমি তোমাদের জাস্ট একটা আইডিয়া। এই যে ওই যেটা মাঝে আছে না, ওইটাকে একবার ডান কর্নারে নাও, একবার বাম কর্নারে। ঠিক আছে, তাহলে তুমি আরো দুইটা ইনল পাচ্ছ। তাহলে আমার মোট সমানু এখন দেখো এক্সিস্টিং আছে হচ্ছে 5টা, 1টা 2টা 3টা, 3টা আছে আমার এক্সিস্টিং। এখান থেকে তোমরা আরো দুইটা ইনল পাবা। একবার ওইচ বায়ে নাও, আরেকবার ওইচ ডানে নাও। এদের মধ্যে অনেকগুলো সমানু হইতে পারে এরকম যেগুলো বিক্রিয়ার ক্ষেত্রে আনস্টেবল, কিন্তু ওইটা তো আমার মাথা ঘামানোর বিষয় না। কে কিভাবে বিক্রিয়া করবে সেটা নিয়ে আমরা তো আর এখন মাথা ঘামাইতে পারবো না, এটা বিক্রিয়া যখন শিখবো তখন। যেমন একই কার্বনের সচরাচর দ্বিবন্ধন আর ওইচ বসে না, কিন্তু ওটা তো বিক্রিয়ার ক্ষেত্রে হইতে পারে। সমানু নিয়ে তো আর আমার ওই চিন্তা ভাবনা করার সুযোগ নেই। তাহলে 4টা 5টা, এই আমার 5টা হইল। এরপরে আসো, এইটা দিয়ে তুমি এখন ইথার বানাইতে পারো। ঠিক আছে, ইথার বানানো বলতে যেহেতু আমার এটা অ্যালকোহল হইছে, সো অবশ্যই অবশ্যই এটাতে আমার ইথারও পসিবল। তাহলে ইথার যদি হয় তাইলে মাঝখানে একটা ও দাও আর একটা দ্বিবন্ধন দাও। এই দেখো এটা দিয়ে ইথার হয়েছে। এই গেল 6টা। এই 6টা হচ্ছে এর মুক্ত শিকল সমাণু। আর এই 6টার বাইরে এটাতে তুমি আরো 5টা চাকরিক সমাণু বানাইতে পারো। বুঝছো, C3H6 ওদের চাকরিক সমাণু, মানে যখন হাইড্রোজেন কার্বনের ডাবল হয় বা ডাবল হচ্ছে কম হয়, সবসময় মাথায় রাখবা এই কার্যকরী এই আণবিক সংকেতে আমরা অবশ্যই অবশ্যই চাকরিক সমাণু বানাইতে পারি। যেমন এটা দিয়ে যদি আমরা চাকরিক সমাণু বানাইতে যাই কি কি হইতে পারে দেখো। এটা হচ্ছে চাকরিক ইথার, বুঝছো? এরকম চাকরিক ইথার হইতে পারে, চাকরিক অ্যালকোহল হইতে পারে। সো ওটার আমি আপাতত দেখানোর ঝামেলায় যাচ্ছি না। এটা দিয়ে মোটামুটি আমার যত মনে পড়ে 5টা
চাকরির সমানও হবে। তবে চাকরিটা তোমরা যদি পরে একটু চিন্তা করে বাইর করতে পারো তো করলে সমস্যা নেই, আপাতত এই 6টা তুলে রাখলেই চলতেছে। এই 6টা হচ্ছে আমার মুক্ত সিকল সমান। আমি তো তোমাদের আগেই কোশ্চেন বলছি, যদি কখনো দেয় ওরা উল্লেখ করে দেয় যে এদের মুক্ত সিকল না হলে অমুক কার্যকরীমূলক, এই জিনিসটা উল্লেখ করা থাকে। সো তোমাদের ওরা জিন্দেগি তো 10-11টা সমানু বাইর করতে দিবে না, ওই টেনশন করার দরকার নেই। জাস্ট নিয়মের মধ্যে থাকলে পসিবল যে কয়টা ওই কয়টা সবসময় বাইর করতে পারবা। সমানুতে সচরাচর আমার দেখা যে সমানুতে খুব একটা ভুল হয় না তোমাদের, বা কারণে ওইভাবে হয় না যদি নিয়মগুলো কম বেশি জানা থাকে। এখন লাস্ট আমাকে 2টা জিনিস বলো একটু, আমি যে কয়েকটা জায়গায় আঙ্গুল লাগবে একটু নামগুলো আমাকে বলো। ইউপ্যাক, আইউপ্যাকে, ঠিক আছে? এই যৌগটার নামটা একটু বলো। প্রোপিন 1 অল। Propane 2 all. আস্তে আস্তে আসো, নামকরণের রুল। Prop 2 in all. আস্তে আস্তে আমাকে বলতে দাও। কার্যকরীমূলক যেখানে সেখান থেকে নাম্বারিং শুরু হবে, এটা তো জান। আর এটা আমি একসাথে লিখছি কারণ এটা বইতে সচরাচর এইভাবে ওরা লেখে, কিন্তু অ্যাকচুয়াল নামকরণের রুল হচ্ছে এইভাবে করতে হয়। প্রথমে মেইন নামটাকে আমরা ভেঙে ফেলব, প্রো, তারপরে কার্যকরী মূলকের অবস্থান। ইন আছে একে, অলও আছে একে, তাহলে 1 in 1 all। এখন চাইলে তুমি প্রোপিন 1 all বলতে পারো, তার কারণ আলটিমেট তাতে বুঝাবে যে 1টা ইন আর অল দুইটারই অবস্থান বোঝাচ্ছে। ওকে, 6 নাম্বারটার নামটা বলো তো, ইথারটা। সহজ তো, একটু আগেই তো ইথার করলাম। Methoxyethene. মিথক্সিইথিন। ইথিন, ভেরি গুড। নরমালি একটু আগে আমারটা ছিল মিথক্সি ইথেন, এখন দেখো এই OCH3 মানেই হচ্ছে মিথক্সি, মিথক্সি মূলকটা এখন ইথিনের সাথে যুক্ত, তাহলে এটা নাম দাঁড়াচ্ছে মিথক্সি ইথিন। বাকি যে কয়টা নাম আছে ওই কয়টা নাম পারবো। ওকে, তোমাদের আর আমি বলবো, বলো। ক্লাস কি রেকর্ড করতেছেন? হ্যাঁ, এতক্ষণ পরে টের পাইলা? হ্যাঁ, আমি একটু পরে করতে চাইছিলাম, আমার জ্বর আসছে তো আমি তাকাতে পারতেছি না ফোনের দিকে। কোনো সমস্যা নেই, লিঙ্কটা দেখে নিন। আচ্ছা দাদা। ওকে, এখন শোনো, আজকাল বেশি যাবো না, আগেই বলছিলাম। স্পিকার টুট করো। এখন শোনো, তাহলে তোমাদের মোটামুটি আজকে আমি তোমাদের কিছু কাজ দিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে নামকরণের একটা পিডিএফ দিব। ওকে, ওইটা দিয়ে তোমরা মানে নামকরণের একটা রিভিশন হয়ে যাবে, ওইটার বাইরে সচরাচর ওই নামকরণগুলো করলেই হবে। আর দ্বিতীয় হচ্ছে তোমাদের সামান্য, তো আমি বলছি একটা চার্ট করে দিব, ওই কয়টা মুখস্থ রাখবা। আর প্লাস আপাতত আগে একটু প্র্যাকটিস করে নাও, তারপর কোনটা কোনটা মুখস্থ রাখলে চলবে সেটা পরে বলতেছি। ওইটা আসলে কোনো কাজের কথা না, কিন্তু তারপর আর কি দায়ে পড়ে আমাদের কিছু টুকটাক মুখস্থ করাই লাগে, আমার চেয়ে তোমরা আরো ভালো জানো। তো তোমাদের হচ্ছে সমানুর কয়েকটা প্র্যাকটিস দিচ্ছি আমি, মানে কয়েকটা এরকম আণবিক সংকেত দিব, এই কয়টা একটু বাসায় ট্রাই করো। আর হচ্ছে নামকরণের একটা শীট দিচ্ছি। আর মোটামুটি বিক্রিয়াগুলো আমরা সোমবার থেকে শুরু করব। আর রুটিন আপাতত যেভাবে দিচ্ছি ওইটাই ওইভাবে চলবে, জৈব যৌগের পরীক্ষাটা শেষ না হওয়া পর্যন্ত এই রুটিন অনুযায়ী চলবে। তারপরে জৈব যৌগের পরীক্ষাটা নিয়ে তারপরে তোমাদের বাকি রিভিশন বা কি বাকি ক্লাসগুলো কিভাবে কি নিব ওগুলো পরে ঠিক করবো, ঠিক আছে? আর এই পরের সপ্তাহ শেষে একটা অফলাইন ক্লাস রাখছি, ওইটাতে মোটামুটি তোমাদের যার যত প্রবলেম আছে একটু আস্তে আস্তে গুছানো শুরু করো। এই অফলাইন ক্লাসে আগে বা পরে যত মানে যেগুলো প্রবলেম মনে করো সামনাসামনি দেখালে ভালো হয়, ওগুলো নেক্সট অফলাইন ক্লাসে দেখানো ট্রাই করো, কারণ এরপরে কবে অফলাইন ক্লাস নিব এটার কোনো ঠিক নেই। দাদা প্রবলেম সবকিছু বিষয়ে না খালি জৈব যৌগ? বুঝি নাই, একসাথে একজন একজন করে বল। তুমি আগে বলো। হ্যাঁ ওটাই, মানে জৈব যৌগ নাকি সব? সব সব, মানে প্রবলেম গুলো আস্তে আস্তে গোছানো শুরু করো। জৈব যৌগ আমি পড়ানো শুরু করলাম, এখনই প্রবলেম কই পাবা? হ্যাঁ, আমি বলছি আগের যে ক্লাসগুলো হয়েছে ওগুলোর প্রত্যেকের তো টুকটাক প্রবলেম আছে, কিছু কিছু আমার দিছো, হয়তো দু একটা করে আমার বাকি আছে, সলভ দিব পরে বলছি, আর সবসময় তো দেওয়া পসিবল হয় না, ঠিক আছে?
সো ওই আগের যেগুলো ক্লাস মানে আমাদের তো মোটামুটি ম্যাথ সব শেষ, ম্যাথের তো কোনো চ্যাপ্টার বাকি নেই, মানে হোল কেমিস্ট্রি ম্যাথ তো পুরোটাই হয়ে গেছে। সো আগের চ্যাপ্টার গুলো যেগুলো প্রবলেম ওগুলো আস্তে আস্তে গোছানো শুরু করো, মানে যাদের আর কি সামনাসামনি দেখানো পসিবল তাদের কথাই বলতেছে। এই মাসের শেষে না, জানুয়ারির শুরুতেই তো একটা অফলাইন ক্লাস রাখছি, ওই সময় চেষ্টা করবা যে প্রিভিয়াস প্রবলেম গুলো দেখাই নিতে। আর কোনো কোশ্চেন থাকলে বলো। সাউন্ড আসতে কেউ কিছু বলতেছো না মনে হয়? তাহলে লিভ দিব আজকের মতো। জি দাদা। ওকে, তাহলে ভালো থেকো, পরশুদিন আবার দেখা হচ্ছে। পরশুদিন কিন্তু 8:30টায়, মানে আগের টাইমে। হ্যাঁ, ওকে।